গত 20 তারিখে 10:40 সময় দক্ষিণ সুরমা থানায় একটা ইনফরমেশন আসে যে সুরমা নদীর ধারে বড়ইকান্দি এলাকা 2 নম্বর রোডের রাস্তার পাশে একটা বস্তাবন্দি লাশ পাওয়া গেছে। জনগণ ইনফরমেশন দেয়। এই লাশের সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে থানা পুলিশ ঘটনাস্থলে যায়, পিবিআই যায়, সিআইডি যায় এবং পুলিশের অন্যান্য যে সকল এজেন্ট যারা আছে কাজ করে এই মামলা তদন্তের সাথে সবাই ওখানে উপস্থিত হয়। উপস্থিত হওয়ার পর লাস্ট বস্তার মুখ খুলে দেখা যাচ্ছে বস্তার ভিতরে পলিথিন দিয়ে মোড়ানো একটা লাশ, উলঙ্গ একেবারে নগ্ন একটা লাশ, পলিথিন দিয়ে মোড়ানো এবং তার হাত পা বাঁধা অবস্থায় আছে লাশটা। লাশের শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে, মাথার দিকে 1 ইঞ্চি পরিমাণ কাটা এবং লাশের ডান গালের দিকে 3 ইঞ্চি পরিমাণ কাটা দাগ রয়েছে। সঙ্গত কারণে একটা অজ্ঞাত লাশ পেলে আমরা তাৎক্ষণিকভাবে তার আইডেন্টিফিকেশনের জন্য এলাকায় খোঁজ খবর করি। সেখানে উপস্থিত জনগণ বা আপনাদের প্রেসের লোকজন বা স্থানীয় লোকজন বা কোনো পুলিশ সদস্য এই লাশটাকে তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে পারে নাই। তখন আমরা অজ্ঞাত কোনো লাশ পেলে লাশ শনাক্তের জন্য আমাদের যে প্রসেস আছে আমরা সেই প্রসেসে এগোতে থাকি, কারণ একটা লাশ শনাক্ত না হলে তদন্ত শুরু করা ডিফিকাল্ট হয়ে যায়। থানার মামলা নম্বর হচ্ছে 12, দক্ষিণ সুরমা থানার মামলা নম্বর হচ্ছে 12, তারিখ হচ্ছে 22/2/2023, 22/2/2023। আর এটার ধারা ছিল 302 যেটা হত্যার ধারা, 201 হচ্ছে লাশ গুমের ধারা, /34 মানে সহযোগিতার ধারা। মামলা রুজু হলো। মামলা রুজু হওয়ার পর এরকম একটা ক্লুলেস মামলা আমরা তদন্তে বিভিন্ন বিষয়গুলো দেখি, চেষ্টা করি, পর্যালোচনা করি যে কিভাবে এগানো যায়। তা প্রাথমিকভাবে আমরা তার ক্লোজ অ্যাসোসিয়েট যারা আছে তাদের ভিতরে খোঁজার চেষ্টা করি। তা এরকম এক ক্লোজ অ্যাসোসিয়েট জনৈক শাহজাহান, যার সাথে তার সর্বশেষ কমিউনিকেশন হয়েছে, অর্থাৎ সে মারা যাওয়ার আগে সর্বশেষ কমিউনিকেশন হয়েছে এবং এই কমিউনিকেশনটা ছিল বোথ ওয়ে। শাহজাহানও তার সাথে কমিউনিকেট করেছে, আবার ভিকটিমও তার সাথে কমিউনিকেট করেছে। সঙ্গত কারণে আমরা শাহজাহানকে নিয়ে আসি। শাহজাহানকে আনার পর মোটামুটি বেশ কয়েকদিনে আমাদের কাছে মনে হলো যে আমরা বোধহয় সঠিক ট্র্যাকে এগাচ্ছি না, বাট আমাদের তদন্ত কিন্তু থেমে নাই। তখন আমাদের স্যাররা আমাদের বললেন যে এটা যেহেতু একটা স্পর্শকাতর মামলা, তোমরা এটার পিছনে লেগে থাকো এবং একটা টিম করে দাও, যে টিমের দায়িত্ব হবে সার্বক্ষণিক এই মামলাটাকে নিয়ে এর অগ্রগতি বের করা। তো যখন একটা সাইডে আমরা দেখলাম যে এদিক থেকে খুব একটা ফ্রুটফুল রেজাল্ট আসছে না, তখন আমরা তার এলাকায় কিছু খোঁজ খবর শুরু করলাম। তা একটা পর্যায়ে আমাদের কাছে গোপন একটা সংবাদ আসলো যে অমুক লোককে জিজ্ঞাসাবাদ করলে আপনারা ওনার কাছ থেকে তথ্য পেতে পারেন। এবং যে ভদ্রলোককে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, আমি তদন্তের সাথে তার নামটা বলছি না, উনাকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য আনলে উনি স্পষ্ট বলে যে স্যার আপনারা এদিক ওদিক খোঁজাখুঁজি করার দরকার নাই, হি ওয়াজ মাই বেস্ট ফ্রেন্ড, মানে সাজ্জাদ তার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। আমার দৃঢ় বিশ্বাস আপনারা পরিবারের দিকে নজর দেন, এখান থেকে ক্লু আনফোল্ড হতে পারে। তখন আমরা আয়োগকে বললাম যে ইউ বেটার গো টু হিজ হাউস, ডিসিজড হাউস, ওখানে খোঁজো, অনেক কিছু পাইতে পারো। আয়ো ফার্স্ট গিয়ে সাজ্জাদ যে ঘরে থাকতো সেই ঘরে গিয়ে পুরা ঘরটা সার্চ করে দেখে তার কোনো বিলঙ্গিংস ওই ঘরে নাই। আপনারাই বলেন, একটা মানুষ মারা যেতে পারে, বাট সে যে পরিবারে থাকে, সে যে রুমে থাকে, তার ব্যবহার্য দ্রব্যাদি থাকবে না ওই ঘরে? তার মানি ব্যাগ থাকতে পারে, পুরোনো বেল্ট থাকতে পারে, জামা কাপড় থাকবে, জুতা থাকবে, স্যান্ডেল থাকবে, বাট ওই ঘরে, সাজ্জাদের ওই ঘরে কোনো কিছুই অবশিষ্ট ছিল না। একটা পর্যায়ে আয়ু সন্দেহ হয়। আয়ু টাইম টু টাইম আমাদের জানাচ্ছে যে স্যার এটা তো আমার কাছে ব্যাপক সন্দেহ ইয়ে হচ্ছে যে ঘটনা বোধহয় এখানেই কিছু আছে। তখন আয়ুকে আমরা ইয়ে করলাম, ইউ প্রসিড, আরো নিবিড় ভাবে দেখো। তখন সে পুরা বাড়িটা অবজার্ভ করার পর একটা পর্যায়ে ছাদের উপরে উঠেছে। ছাদের উপরে উঠে দেখেন মার্ডার নেভার গোজ আনপানিশড, মার্ডার শুড বি জাস্টিফাইড। একটা হত্যাকাণ্ড হলে পুলিশ যদি লেগে থাকে, সামহাউ এটা আনফোল্ড হবেই, একটা না একটা ক্লুই আপনাকে বলে দেবে।
ছাদের উপরে উঠে গিয়ে আমার যে আয়ও আছে জালাল, ও ছাদটাকে পর্যবেক্ষণ করতে গিয়ে দেখে একটা কাঁঠাল গাছের সাথে একটা রশির কাটা অংশ। ভালো। আরেক দিকে তাকিয়ে দেখে যে রডের সাথে, কলামের যে রড গুলো আছে রডের সাথে আরেকটা বেশ দূরত্ব, প্রায় 12-13 হাত দূরে, ওখানেও একটা কাটা অংশ। তার মানে স্পষ্টতই মানে মনে হচ্ছে যে এইখানে একটা রশি ছিল, কাপড় টাঙানোর রশি, কাপড় শুকানোর রশি, যে রশিটা কোনো কার্যে ব্যবহার করার জন্য খুলে, গিট্টু খুলে, নট না খুলে তাড়াতাড়ি সময় কেটে নিয়েছে, কারণ খোলার এত সময় নাই, কেটে নিয়েছে। কাটার ফলে দুই সাইডের এন্ডে দুইটা অবশিষ্ট অংশ রয়ে গেছে। ও যখন এটা আমাকে জানালো তখন আমি বললাম বেটার। যে লাইলনের রশি পেয়েছে এটার কালার কেমন? কয় স্যার রেডিশ। আমি বললাম পাঠাও। পাঠালো আমার কাছে লাশের বস্তাবন্দি যে লাশ বাঁধা হয়েছে যে রশি, ওটা মিলিয়ে দেখলাম হবু। আমি তখন ওকে বললাম যে বেটার তুমি এক কাজ করো, লেন্থটা মাপো, যে এই কাঁঠাল গাছের এই দড়ি থেকে ওই রডের সাথে দড়ির যে অংশ কাটা আছে এই দুটা, আর তুমি লাশের সাথে বাঁধা যে রশি পাইছো এটা মিলিয়ে দেখো, যদি 100-এ 100 হয়ে যায় তাহলে আর কোথাও যাওয়ার দরকার নাই। আমার আয়ো ডিড সো, সে এই কাজটাই করলো। এবং করার পর আমি আয়োকে যেটা বললাম, তাড়াহুড়ো করার দরকার নাই, কারণ বাদী তুমি বুঝো, আপন ভাই মারা গেছে, তুমি বাদীকে ধরে আনবা, এনে তার সাথে এমন কোনো আচরণ করো না যেটা আবার আমাদের বিপক্ষে যাইতে পারে। তুমি ওর কথা বলো, কনভিন্স করো। বাদীকে ডাকা হলো। ওই বাড়িতে বাদীর আরেকটা ভাই থাকে, তাকে ডাকা হলো, মানে বড় ভাই আর ছোট ভাই, এই দুই ভাই এই ঘটনার সাথে মোর অর লেস জ্ঞাত বিষয়টার সাথে। হত্যাকাণ্ড করেছে ছোট ভাই, বাট বড় ভাই জানছে বিষয়টা পরে। দুই ভাইরে আনা হলো, দুই ভাইরে সেপারেটলি আমরা রাখলাম। রাখার পর কথাবার্তার একটা পর্যায়ে, কতক্ষণ আসলে ভাই হত্যা করার পর তার মাথায় তো কাজ করার কথা না, একটা পর্যায়ে সে নর্মালি সব বলে দিল যে স্যার আসলে ওকে তো আমি হত্যা করার জন্য করি নাই। তার কাহিনী বললো। তার কাহিনীটা এখন সংক্ষেপে আমি বলি, অনেক বড় কাহিনী। এই ভিকটিম, এই যে সাজ্জাদ ভিকটিম, এ মূলত কাজ কাম কিছু করে না, একটু ঘুরে ফিরে বেড়ায় বন্ধু বান্ধব নিয়ে। এই কারণে তার একটা ভাই থাকে প্রবাসে। তা এই ভাইটা, তার যে ভাই প্রবাসে থাকে তার নাম হচ্ছে সুরমান আলী, উনি দুবাইয়ে থাকেন। তো উনি তার ইমিডিয়েট ছোট যে সাজ্জাদ, মানে যে ভিকটিম মারা গেল, একে ভালো করার জন্য দুবাইও নিয়ে গিয়েছিলেন। সাজ্জাদ ওখানে গিয়ে 5 মাস ছিলেন, বাট তার মেজো ভাই তাকে ভালো করতে পারে নাই, দুবাই তার ভাল লাগে না, আবার চলে এসছে এলাকায়। এসে তার তো কাজ করে না, চলে না, বন্ধু বান্ধব প্রচুর মেনটেন করে। এখন এই বন্ধু বান্ধব মেনটেন করতে গেলে তার তো ফুয়েল লাগবে, মানি লাগবে, এটা পাবি কোথা থেকে? তো সে তখন এই দুই ভাইরে প্রেশার ক্রিয়েট করেছে যে আমার বাপের যে জমিটুকু আছে এটুকু ভাগ করে দাও, আমি বেচবো, আমার টাকার দরকার। কিন্তু এই দুই ভাই, বড় ভাই এবং ছোট ভাই, তারা চিন্তা করেছে যে বাপের এই সামান্য জমি আছে, যদি তুই তোর অংশ নিয়ে বিক্রি করে দিস তাহলে তো আমাদের ছেলে মেয়ে না খেয়ে মরবে, সুতরাং তুই বেচিস না। এই নিয়ে বড় ভাই এবং ছোট ভাই এরা টাইম লিঙ্গারিং করছে, কিন্তু সাজ্জাদ ভিকটিমের আর ধৈর্যের বাদ মানে নাই। সে তখন অ্যাগ্রেসিভ হয়েছে, সেবার টাইম এই দুই ভাইয়ের সাথে খারাপ আচরণ করে। এমনকি ঘটনার রাত্রিতে, যখন ঘটনা হয় যেদিন, হ্যাঁ ওই দিনকে সে রাত্রিতে, সে কিন্তু ওই বাসায় থাকতো, বাট একা একা রান্না করে খেত। সে কুমড়া কুটছে, কুমড়া কুটতে কুটতে তার আগের দিন সে একটা ঘটনা ঘটাইছে। এলাকার বেশ কিছু লোকজনে বলছে কালকে বাসায় সালিশ বিচার বসাবো, আমার জমি আমি বের করে নেব, তোমাদেরকে আমার জমি দিতেই হবে। তা ও কেন সালিশ বসালো এইটা নিয়ে ছোট ভাইয়ের সাথে ওর তর্কাতর্কি, যে কিরে ভাই তুই বাইরের মানুষ ডাকছিস কেন, জমি নিবি ভালো কথা, এর মধ্যে বাইরের লোকজন ঢুকাচ্ছিস কেন? আর ওই সময় সাজ্জাদ কুমড়া কাটতেছে। তো ওর সাথে তর্কাতর্কি একটা পর্যায়ে শুরু হয়ে গেছে, সাজ্জাদ উঠাই মারছে আগে তারে। তো ও ছোট, ওর গায়ে শক্তি বেশি, ও তারে মারছে। একটা পর্যায়ে দুই ভাইয়ের মারামারি শুরু হয়ে গেছে। মারামারি একটা পর্যায়ে পড়ে গেছে যে ভিকটিম সাজ্জাদ, সে নিচে পড়েছে, আর ছোট ভাই যে মারছে সে উপরে পড়েছে। ওই যে ওখানে বটি ছিল একটা, বটিতে মোটামুটি গালে এইখানে 3 ইঞ্চি ডিপ হয়ে গেছে, আর নিচে যে পড়েছে মাথায় একটা ডিপ হয়েছে। মারামারির এক পর্যায়ে এই যে জাহাঙ্গীর দেখে তার ভাইয়ের পুরা শরীরে রক্ত বের হচ্ছে, তার শরীরে রক্ত,
তখন সে পাজল হয়ে গেছে কি করবে। তাৎক্ষণিকভাবে যে তাকে হসপিটালে নিলে কিন্তু এই দুর্ঘটনা থেকে বাঁচতে পারতো, কিন্তু ওদের মাথায় কাজ করে নাই। দ্বিতীয়ত তার উপরে দীর্ঘদিনের রাগ, সব মিলিয়ে তারা আর ওই সিদ্ধান্তে যেতে পারে নাই। একটা পর্যায়ে সাজ্জাদ কি হয়েছে, অতিরিক্ত ব্লিডিং এর কারণে নেতিয়ে গেছে। তখন সে ভয় পেয়েছে কি করবে। কিছুক্ষণ পর ওর যে বড় ভাইটার নাম হচ্ছে সিরাজ আলী, সে এসছে বাসায় নামাজ পড়ে, এসে দেখে এই কাহিনী। সে তখন তাকে বলছে, কিরে তুই এটা কি করলি? তো বলে, ভাই হয়ে গেছে মারামারি, এক পর্যায়ে হয়ে গেছে, আমি কি করবো। হ্যাঁ, পরবর্তীতে তারা চিন্তা করেছে যে এটা নিয়ে থানা পুলিশ করলে তারা বিপদে পড়বে। সো সামহাউ দে ট্রাইড টু ম্যানেজ দ্যাট ডেড বডি। তখন তারা কি করেছে, তাদের উপর থেকে রশি কেটে এনেছে, সুন্দর করে করেছে, ভাঁজ করেছে, হাত পা ভাঁজ করে এটাকে পলিথিনের মধ্যে ঢুকিয়েছে, বস্তার মধ্যে ঢুকিয়েছে। ঢুকানোর পর এইটাকে সিএনজিতে করে এনে, এই ছোট ভাই শুধু সে ফেলে গেছে। সেটাও এক কাহিনী, সিএনজি কিভাবে আনছে। কামাল বাজার থেকে একটা সিএনজি কে ডাকছে, ডেকে বলছে তুমি একটা সিগারেট খাও, আমি বাসা থেকে একটু মালামাল নিয়ে আসি। সিএনজি আলা সিগারেট খাইছে, তখন ওকে বলছে, সিএনজি তুমি সিগারেট খাইলে কিন্তু গন্ধ আমার নাকে আসলে আমি সহ্য করতে পারি, তুমি একটু দূরে দাঁড়ায় খাও। ও তো দূরে গিয়ে সিএনজি আলা বিড়ি খাইতেছে, আর এই ফাঁকে ও কিন্তু আগেই ভাইয়ের লাশটা বস্তার মধ্যে করে এনে রাস্তার পাশে রেখে দিচ্ছে, এবং ঠিক ওই জায়গায় সিএনজি আনছে। সিএনজি আলা সিগারেট খেতে গেছে, টুক করে এনে সিএনজিতে ঢুকেছে। এবার আসো, আস্তে আস্তে বড়ই কান্দি এখানে বলছে, ভাই সিএনজি থামো, আমার একটু প্রস্রাব লাগছে, আমি প্রস্রাব করবো। তখন সিএনজি আলা বলে, আপনি তো যাবেন সামনে, আর 2-3 মিনিট লাগবে। ভাই আমার অবস্থা খারাপ, তুমি দাঁড়াও। দাঁড়াইছে, প্রস্রাব ফিরতে গিয়ে বলছে, ভাই আমার আশেপাশে কেউ যদি দাঁড়ায় থাকে আমার প্রস্রাব করা ডিফিকাল্ট, আমি লজ্জা পাই, ভাই একটু দূরে সরে যান। সিএনজি আলা বলদ বিড়িখোর, সে একটু দূরে গেছে, সিগারেট ধরাইছে একটা, আর এই ফাঁকে ওর লাশটা গোড়ায় দিয়ে দিচ্ছে। এই হচ্ছে তার লাশটা ডিসপোজাল করার সিস্টেম। সব মিলাই দেখেন, এরকম ঘটনা খুব রেয়ার ঘটে আমাদের তদন্তকালে। স্যারের চাকরি তো অনেক দিন, আমার মনে হয় স্যারেরও এই অভিজ্ঞতা কম। আমি চাকরি করতেছি পুলিশে প্রায় 18 বছর, এবং আমি 18 বছরই ক্রাইমের সাথে জড়িত। বিলিভ ইট, দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে বাদী সে আসামি হয়ে যাচ্ছে। এই ধরনের ঘটনা খুবই কম ঘটে। তা যাই হোক, স্পেশালি আমি ধন্যবাদ জানাই স্যারদেরকে। স্যার আমাদেরকে গাইড করেছেন, এবং আমার টিমকে, যে টিম একটা মাত্র রশির কুলো দিয়ে এরকম একটা দুর্বোধ্য, এরকম একটা ক্লুলেস, এরকম একটা চাঞ্চল্যকর ঘটনা রহস্য উদ্ঘাটন করতে পেরেছে। সত্যিকার অর্থেই আমি আমার টিমকে ধন্যবাদ জানাচ্ছি।